ও, আপনারা এসে পড়েছেন? পুরনো কম দামের বাড়ি খুঁজছেন? ভাড়া যাবেন? বড় বাড়ি, বেশ কম দাম। এক কথায় রাজি হয়ে গেলেন? আচ্ছা, কখনো ভেবেছেন সেই বাড়ির অতীতটা কি? কেনই বা সেই বাড়ি এত কমে ভাড়া দিচ্ছে? না, আমরা কেউ তা ভাবি না। আর সেই না ভাবার কারণেই অনেক সময় অনেক বড় মাসুল গুনতে হয়। আজকে যে ঘটনাটা আমি বলবো, সেই ঘটনা শোনার পর হয়তো অনেকেই পুরনো বাড়িতে ভাড়া যাওয়ার আগে বা পুরনো ফ্ল্যাট, বাড়ি এই সমস্ত কিছু ক্রয় করার আগে একবার না, হয়তো পক্ষে দু চারবারও ভেবে নেবেন যে সত্যি আমরা কোনো ভুল পদক্ষেপ নিচ্ছি না তো, যা পরবর্তী জীবনে আমাদের অন্ধকারের দিকে টেনে নিয়ে যাবে না তো। নমস্কার, আমি দীপান্বিতা। ভয়ের অনুভূতির নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের সপ্তাহে এপিসোড না সেন্ড করার জন্য, কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল। আমি ক্যামেরার সামনে তো দূরস্থ, আমি বেড থেকে উঠে নিজের খাবারটাও পর্যন্ত খেতে পাচ্ছিলাম না। যাই হোক, আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই সুস্থ আছি। আর একটা গুড নিউজও রয়েছে, সেটা হলো আনস্ক্রিপ্টেড হরর মাইন্ডের প্রথম যে পডকাস্টটা ছিল, যেটা ওই মৃত্যুর পরে ফিরে আসার যেই শোটা করেছিলাম আমি, সেটা ফেসবুকে ছাড়া হয়েছে এবং ছাড়ার পর সেটা প্রায় 1 লাখের উপরে দর্শক দেখেছে। যে মানে এটা আমার কাছে ভীষণ বড় পাওনা। শুধুমাত্র তোমাদের ভালোবাসায় এটা হতে সম্ভব হয়েছে। চলো, এখন কথা বাড়াবো না, তার আগে বলে দিই, যারা নিজেদের ঘটনা পাঠাতে চাও, নিচে যাওয়া নাম্বার যাচ্ছে, নাম্বারে কল ভয়েস রেকর্ড করে আমাকে চটজলদি পাঠিয়ে দাও। তাহলে কিন্তু তোমাদের ঘটনাও আমার শোতে, আর আমার শোতে যদি আমার অডিয়েন্সের ভালো লাগে, তাহলে কিন্তু পডকাস্ট মানে আনস্ক্রিপ্টেড হরর মাইন্ডে গিয়েও আমি শেয়ার করব। চলো, আর একদম দেরি করব না, আজ একেবারে ডাইরেক্ট ঘটনায় যাব। আজ যে ঘটনাটা আমি বলবো, সেটা আমাকে পাঠিয়েছে কিন্তু সুদূর বাংলাদেশ থেকে। মনীষা দিদিভাই আমাকে পাঠিয়েছেন। তিনি যখন কর্মসূত্রে এই কলকাতায় থাকতেন, কলকাতা বলতে রাজপুরে থাকতেন উনি ভাড়া, সেই সময় তাদের সাথে একটা অলৌকিক ঘটনা বা একটা ভয়ানক আতঙ্ক সৃষ্টি হয়েছিল তাদের জীবনে। সেই ঘটনাটাই আমাকে উনি বাংলাদেশ থেকে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে। সবার আগে তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ঘটনাটা আমাদেরকে শেয়ার করার জন্য। চলেন এবার গল্পের মধ্যে ঢুকে পড়ি। মনীষাদি কর্মসূত্রে আসে আমাদের ভারতে। এখানে উনি একটা আইটি সেক্টরে কাজ করেন। পরিবারে বলতে ছিল তার মা, বাবা আর তিনি। বেশ কিছু বছর তারা এখানে কাজ করে। তার বাবাও কিন্তু এইখানেই কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তিনি এইখানেরই এক কলকাতাবাসী ছেলেকে বিয়ে করেন এবং তারপরে তার মা বাবা মানে মনীষা দিদিভাইয়ের মা বাবা আর পল্লব দাদা যাকে উনি বিয়ে করেন, ওই পল্লববাবু, মনীষা ও তার মা বাবা আর সাথে তাদের ছোট্ট একটি মেয়ে ছিল যার নাম মিনি, একসাথে একটা ফ্ল্যাটে বাস করত। এবার যত দিন যাচ্ছে ফ্যামিলি বেড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের স্পেসটাও বাড়ে। তখন 2 BHK ফ্ল্যাট হয়ে যেত, কিন্তু পরবর্তীতে সমস্যা সৃষ্টি হচ্ছে। ওরা বহুদিন ধরে না একটা বাড়ির সন্ধান করছিল যেখানে তারা ওই পরিবাররা বেশ হেসে খেলে থাকতে পারবে। তাদের সাথে ছিল একটা কুকুরও। তো বুঝতেই পারছো যে জায়গাটা একটু বেশি প্রয়োজন ছিল। একদিন সকালবেলা মনীষাদির বাবা পেপার পড়তে পড়তে হঠাৎই দেখতে পায় একটা অ্যাডভাইসমেন্ট। কিসের? না, বাড়ি ফাঁকা রয়েছে, খুব কম খরচের মধ্যে বা খুব কম টাকা বিনিয়োগ করে ওই বাড়িটি আপনারা ভাড়ায় পেতে পারেন। অ্যাড্রেসটা ছিল রাজপুরে। ওরা তো বেশ মানে হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা, ভীষণ রকম খুশি হয় যে এতদিন ধরে খুঁজছিলাম, একটা দোতলা বাড়ি পাওয়া যাচ্ছে, তাও আবার আমাদের বাজেটের মধ্যে। তা চলো আমরা দেখে আসি। উইকেন্ডে ছুটি নিয়ে মনীষা আর পল্লব দাদা দুজন মিলে বেরিয়ে গেল সেই বাড়ি দেখার উদ্দেশ্যে। ওরা তো জাস্ট গাড়ি থেকে নেমে অবাক। একেবারে মেন রোডের পাশে প্রায় 5-6 কাটা জায়গার উপরে একটা দোতলা বাড়ি, বিশাল বড় সুন্দর সাজানো দোতলা বাড়ি। ঠিক একদিকে দোতলা বাড়ি, ঠিক তার অপোজিটে রয়েছে একটা একতলা বাড়ি। সেখানে তখন একজন ভাড়াটিয়া ছিলেন। ওরা ওদেরকে আপ্যায়ন করার জন্য বা স্বাগত করার জন্য সামনেই দাঁড়িয়েছিলেন বাড়ির মালিক।
সে ওদেরকে ঘরে নিয়ে যায়। ওরা তো ঘরটা দেখে এক নজরে পছন্দ করে নেয়। তারপরে বাইরে আসে, আমি একটু বর্ণনা দিয়ে দিই। পুরো এরিয়াটা ছিল উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, একেবারে উঠোন শেষ হচ্ছে, তারপরে ছিল একটা বিশাল বড় পুকুর। পুকুরটা শেষ হওয়ার পর ছিল 4-5টা নারকেল গাছ এবং তারপরে আবারও পাঁচিল। আর ওদের যে দোতলা বাড়িটা ছিল তার লাগোয়া ছিল একটা বিরাট পুরনো জাম গাছ, একদম মোটা গুড়িওয়ালা, যার অধিকাংশটাই ওই দোতলা বাড়ির ছাদের এক কোনায় এসে পড়তো। তো যাই হোক, ওরা তো দেখে ভীষণ পছন্দ হয়, অ্যাডভান্স দিয়ে আসে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে ওরা মুভ করার চেষ্টা করে। বাড়িতে যাই, সকলকে বলে, তারাও বিভৎস খুশি। তো 2-4 দিনের মধ্যে ওরা প্যাকিং করে যত মানে কাজকর্ম, ধরো পেপার ওয়ার্কগুলো ছিল সেইগুলো সমস্তটা কমপ্লিট করার পর ওরা ওই বাড়িতে শিফট করে যায়। বেশ কয়েক সপ্তাহ খুব ভালো নিট ঝঞ্ঝাটভাবে চলছে। ততদিনে এসে গেছে দুর্গাপুজো। অবভিয়াসলি দুর্গাপুজোয় সকলেই শপিং করে, ওরাও একদিন শপিংয়ে বেরিয়েছিল। ওরা বলতে আমি বলে রাখি, মনীষা, পল্লব দাদা ও তাদের ছোট্ট মেয়ে মিনি। আর ওই বাড়িটা যেহেতু দোতলা ছিল, তো মনীষাদির বাবা, তিনি না ভীষণ একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ। তিনি একা থাকতে, সবসময় নোবেল পড়তে, উপন্যাস পড়তে ভীষণ ভালোবাসতেন। তো তাই জন্য উনি নিচে যেই এরিয়াটা ছিল, স্পেসটা ছিল, উনি ওইখানটাই থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে, ওখানেই শোন। আর মনীষাদির মা ওদের সাথে থাকে, কখনো নিচে স্বামীর সাথেও সময় কাটায়। এরকম দুটো তলা আর কি ভাগ করা হয়েছিল, একটা পুরোপুরি মনীষাদির বাবার জন্য আর দোতলাটা সকলের জন্য। তো যাই হোক, ওরা দুর্গাপুজোর জন্য শপিং করার জন্য ওদের 3জন মিলে বেরিয়ে যায়। তো মনীষাদির বাবার যেরকম নিচে রয়েছে ওনার বই খাতা কাজকর্ম নিয়ে ব্যস্ত, মাসিমা উপরে রয়েছে বিভিন্ন ঘরোয়া কাজ করছে। ঠিক বিকালবেলা ওনার মনে পড়েছে যে ছাদে তো প্রচুর জামা কাপড় আমি মিলে এসেছি, সেগুলো নিয়ে আসা হয়নি। উনি চটজলদি উঠেছে ছাদে, উঠে গিয়ে জামা কাপড়গুলো তুলে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছে, যেহেতু বললাম একেবারে রাস্তার পাশে, একটু গাড়ি ঘোড়া দেখে একটা সময় পর উনি জামা কাপড় নিয়ে যেই নিচে আসতে যাবে, ঠিক ওদের যেই মানে সিঁড়িটা বা সিঁড়ির ঘরটা শুরু হচ্ছে, আর আগেই যে বলেছিলাম জাম গাছে যে ছায়াটা পড়তো, ঠিক সিঁড়ির ঘরের পাশ থেকে ওদের জাম গাছের ছায়াটা পড়তো। আর অনেক সময় দেখলে মনে হতো কি যে ওই দিকেও যেন একটা ছাদ রয়েছে, ওই দিকটা একটু আলোটা কম। তো উনি যখনই ওই সিঁড়ির ঘর থেকে নামতে যাচ্ছে, ওনার যেন মনে হলো কোনো রকমভাবে যে ওই ছায়ার মধ্যে কোনো একজন দাঁড়িয়ে রয়েছে। উনি একটু দাঁড়িয়ে পড়লো, থমকে গেল। তারপর জিজ্ঞাসা করলো, কে কে ওখানে? কিন্তু কোনো মানে প্রত্যুত্তর উনি পেল না। শুধু এইটুকুনি উনি রিয়েলাইজ করলো যে যেই মূর্তিটা, কালো রঙের মূর্তিটা ওই অন্ধকার ছায়া দাঁড়িয়ে ছিল, সে যেন আরও একটু সরে গেল, আরও অন্ধকারের দিকে মিশে যাওয়ার জন্য। উনি ভাবলো হতেই পারে আমার চোখের ভুল, বয়স হয়েছে, তাও পরে চশমাটা আমি নিচেই ফেলে এসেছি। তো উনি কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করে একেবারে নিচে চলে আসে। এবার যথারীতি উনি চাটা করে হাজবেন্ডকে দিয়ে আসে, নিজেও একটু চা নিয়ে যেই মাত্র নয় বসেছে, শুনতে পাচ্ছে ছাদের উপরে ভীষণ রকম পায়ের আওয়াজ। মানে মনে হচ্ছে এ মাথা থেকে ও মাথা জোরে জোরে কারা দৌড়াদৌড়ি করছে। উনি না তখন একটু অবাক হয়, যেহেতু অত বড় বাড়িতে শুধুমাত্র ওরা, পাশের যে একতলা বাড়ি ছিল সেখানে জগন্নাথ বলে একজন থাকতেন, তিনি একাই, তার কোনো বিয়েও হয়নি, বাচ্চা কাচ্চাও নেই, উনি একাই থাকতেন, অফিস করতেন, উনি নিজের মতো থাকতেন। উনি ভাবলো জগন্নাথকে উঠেছে, না বলে তো উঠবে না, আর উঠলেও এত দৌড়াদৌড়ি কেন করবে, একবার তো দেখে আসা উচিত। উনি উঠেছে, তখন প্রায় সন্ধ্যা হয় 7টা 7:30 মতো বাজে, 7:45 বাজে, একটু সন্ধ্যা হয়ে এসছে। এবার উনি যে উপরে উঠেছে, উনি দরজাটা মানে সিঁড়ির থেকে উঠেছে, দরজাটা দিয়ে এসেছিল, দরজাটা দেখছে ছিটকানি দেওয়া, যেমন ছিটকানি লাগিয়ে গেছিলেন ওরকমই ছিটকানি দেওয়া। ছিটকানিটা খুলে যেই পা দেবেন, উনি দেখছে সারা ছাদময় একটু কাঠ, এরকম মোটা মোটা কাঠ, পোড়া কাঠ পড়ে রয়েছে, যেগুলো থেকে সেই মুহূর্তেও
ধোঁয়া উঠছে, জাস্ট মানে পোড়া কাঠগুলো যেন কেউ ছড়িয়ে দিয়ে গেছে। আর সাথে ওনার নাকে আসলো তীব্র মাংস, রক্ত, পচা, পোড়া গন্ধ। রিয়েলাইজ করতে পারছো সেই গন্ধটা কতটা জঘন্য? একটা মানুষকে পচিয়ে তারপর যদি তাকে পোড়ানো হয়, যে বীভৎস বাজে গন্ধটা বেরোবে, সেই গন্ধটা উনি পাচ্ছে। উনি সঙ্গে সঙ্গে আঁচলটা মুখে দিল, দিয়ে ছাদের মধ্যে উঠে এদিক সেদিক খুঁজছে। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পায় যেই অন্ধকারটা, মানে যেইখানে একটু আগে উনি এসে দেখেছিল কোনো একটা ছায়ামূর্তিকে, ঠিক ওই অন্ধকারে সিঁড়ির ঘর থেকে যেটুকুনি আলো যাচ্ছে, ওইটুকুনিতে উনি দেখতে পায় একটা থলি মতো পড়ে আছে। থলি থেকে একটা সরু নালি মতো বেরিয়েছে, একটা গোল থলি, সেটা থেকেও ধোঁয়া উঠছে। উনি আস্তে আস্তে ওই থলির দিকে এগিয়ে যায়। এগিয়ে যেতেই ওই থলির এতটাই পচা বীভৎস গন্ধ ছিল যে উনি হরহর করে সেখানেই বমি করে দেয় কিছুটা। কিভাবে যে উনি নিচে নেমেছিল উনি এখনো বলতে পারেন না। যা হোক করে দৌড়ে দৌড়ে নিচে নেমে মানে উনি ড্রয়িং রুমেও ঢুকতে পারেনি, তার আগে অজ্ঞান হয়ে পড়েছে। পড়ে যাওয়ার শব্দে হাজবেন্ড শুনতে পায় যে কিছু একটা আওয়াজ হলো, পড়ে গেল বা পড়ে যাওয়া বা কোনো জিনিস হয়তো পড়ে গেছে, সরি। তো ওনার হাজবেন্ড তখন দৌড়ে আসে, এসে দেখে ওনার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। উনিও বৃদ্ধ, আর তখন তো ল্যান্ড ফোন ছাড়া মোবাইল ছিল না, তো মেয়ে জামাই কাউকে উনি খবর দিতে না পারায় একেবারে অসহায় বোধ করে। তখন ওনার মনে পড়ে যে পাশের রুমেই তো জগন্নাথ আছে, পাশের বাড়িতে জগন্নাথকে ডাকি, মানে ওই পাশে যে ভাড়াটে আর কি ছিল একতলা বাড়ি, তাকে ডাকে এবং তারা দুজন মিলে ওই মাসিমাকে বিছানায় গিয়ে শোয়ায়, ডাক্তারকে ফোন করে। ততক্ষণে ওর মেয়ে জামাইও চলে আসে। ডাক্তার বলে যে কোনো একটা জিনিসে ভীষণ রকম ভয় পেয়ে উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। উনি চলে যাওয়ার পর তখন এদের মধ্যে কথোপকথন শুরু হয়। জগন্নাথ বাবু ছিলেন, পল্লব ছিল, ওইদিকে মনীষাও ছিল। মাকে জিজ্ঞাসা করে যথারীতি যে মা কি হয়েছিল, তুমি কেন এরমভাবে পড়েছিলে? তখন ওর মা বলে, সবটা জানায় যে এরকম প্রথমে আমি ছাদের উপর থেকে আওয়াজ পেয়েছি, তারপরে যাওয়ার পর একটা থলি দেখতে পেয়েছিলাম। থলিটা কিসের? না সেটা হলো প্লাজেন্টা। আমরা যারা গর্ভবতী মহিলা হই, মানে গর্ভবতী মহিলাদের বাচ্চাদের পুষ্টি দেওয়ার জন্য শরীরের মধ্যে একটা প্লাজেন্টা থাকে, যে যার মাধ্যমে বাচ্চারা মার শরীর থেকে সমস্ত রকম পুষ্টি খাদ্য সংগ্রহ করে। সেই প্লাজেন্টাটা পচে ফুলে উঠেছে, সেটাকে আবার পোড়ানোও হয়েছে। হওয়ার পর ওই অন্ধকার স্থানে কেউ যেন ফেলে রেখে দিয়ে গেছে। ওটার এত জঘন্য একটা গন্ধ ছিল যে উনি নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং ওখানেই বমি করে ফেলেন, তারপরে এসে অজ্ঞান হয়ে যান। এত কথা শুনে পল্লব তো প্রথমেই একেবারে অবিশ্বাসী, হতেই পারে না, এই সমস্ত কিছু বুজরুকি বা আমাদের মনের ভয়। এত কথার মাঝে হঠাৎ করে জগন্নাথবাবু একটা অদ্ভুত প্রশ্ন করে। কি প্রশ্ন? না জগন্নাথবাবু বলে যে আচ্ছা আপনাদের বাড়িতে ওই মহিলা বা ওই দিদির ভাইটা কোথায়? বলছে মহিলা? কোন মহিলা? আমাদের বাড়িতে তো কেউ নেই আমরা ছাড়া। বলছে না না, আপনাদের বাড়িতে এসছে একটা অতিথি, 2-4 দিন ধরে আমি দেখলাম। সেই দিদি কোথায়? সেই দিদি ভাইকেই তো সাথে করে নিয়ে যেতে পারতেন, আপনি একা একা ছাদের উপরে গেলেন কেন? তখন ওই মাসিমা বলে না আমাদের বাড়িতে তো এইখানে আসার পর কেউ আসেনি, হতেই পারে না। তখন জগন্নাথবাবু একটা অদ্ভুত ঘটনা বলে। 2-3 দিন ধরে ওনার মানে আসলে উনি স্মোক করতেন, তো রোজ রাত্রেবেলা ছাদে উঠতেন উনি স্মোক করার জন্য। 2-3 দিন আগেও উনি ওই রকমই ছাদে ওঠে এবং দেখতে পায় যে দোতলা বাড়ির ছাদে, মানে মনীষাদির বাড়ির ছাদে একজন কোন মহিলা, যে ওই গাছটি মানে ওই জাম গাছটির ঠিক যেখানটা ছায়া পড়েছে ওই ছায়ার সামনে মানে গাছের পাশে এসে কিছু একটা নাড়াচ্ছে বা কিছু একটা খোঁজার চেষ্টা করছে। তো তখন উনি ভাবে যে ওনাদেরই বাড়ির কেউ। প্রথম দিন উনি কথাও বলেনি,
10-15 মিনিট যতক্ষণ লাগে ধূমপান করতে, উনি ধূমপান করে নিচে চলে যায়। পরবর্তী দিনও আবার উনি ঠিক 11টা 11:30টায় ধূমপান করতে ছাদে ওঠে, এবং তখনও দেখে কোনো একজন মহিলা ওই জাম গাছের ওখানে দাঁড়িয়ে জাম গাছের মধ্যে কিছু একটা খুঁজছে। উনি তখন মানে ডাকে যে, ও দিদি ভাই, তুমি কি ওই বাড়ির আত্মীয়? কি খুঁজছো এত রাত্রে? জাম গাছটা যে হাত দিও না, যদি বলা যায় না কোথায় কি থাকবে, পোকামাকড়। তা উনি 2-1বার ডাকার পরও সেই মহিলা কোনো রকম উত্তর দেয় না। তো উনি ওনার হাতে সিগারেটটা শেষ করে যেরকম নর্মাল আবার রুমে চলে যায়। এই জিনিসটা 2 দিন উনি দেখতে পেয়েছে। এবার এদের যে জিজ্ঞাসা করবে, ওনার সময় হয়তো হয়নি, কারণ উনি ভীষণ রকম ব্যস্ত মানুষ একজন। এই কথাটা যখন ওদেরকে বলে, তো এই সমস্ত কথাবার্তা শুনে পল্লব একেবারে চটে ওঠে যে, কি বলছো তুমি? বলছো ছাদে কেউ দাঁড়িয়ে আছে, মা বলছেন ছাদের মধ্যে পোড়া কাঠ দেখেছে, আচ্ছা চলো আমি যাই বলে ও টর্চ হাঁটতে নিয়ে কারোর কথা না শুনে ছাদে দৌড়িয়েছে। সঙ্গে পেছন পেছন বাড়ির সকলেও গেছে। যেই না দরজা খুলেছে, 2-1টা সিঁড়ি বাকি, দরজা খুলেছে, সাথে করে যারা ছিল তারা সঙ্গে পল্লব পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিচ্ছে। পুরো ছাদময় ওই সেই পচা দুর্গন্ধটা, যেটাকে পোড়ানো হয়েছে, সেই একটা বাজে বিভৎস গন্ধ। কিন্তু কোথাও কিচ্ছু নেই, কোনো কাঠ নেই, কোনো অন্য কিছু নেই, কিচ্ছু নেই, পুরো ছাদ পরিষ্কার, কিন্তু গন্ধটা রয়েছে। তখন পল্লব ওদেরকে একটা যুক্তি দিল, হয়তো কোনো কাক বা পাখি কিছু নিয়ে এসে ফেলেছিল, আবারও নিয়ে চলে গেছে, যার কারণে এরকম বাজে দুর্গন্ধটা বেরিয়েছে। যাই হোক, এরকম একটা কিছু বুঝিয়ে ওদেরকে আবার ঘরে নিয়ে আসলো। এই ঘটনাটা হওয়ার সপ্তাহখানেক পরে আবার একটা অদ্ভুত ঘটনা। না, আগেই বলেছি মনীষাদির বাবা নিচে থাকতেন, উনি একা নিজের মতো থাকতে পছন্দ করতেন। তো রাত্রেবেলা উপর থেকে খাওয়া দাওয়া করে এসে উনি নিচে নিজের গল্পের বই নিয়ে বসেছেন, যে আজকে এই উপন্যাসটা আমি পড়বো বা কিছু। উনি ওনার চেয়ারে বসার পর উনি হঠাৎ লক্ষ্য করতে পারে যে দরজার ঠিক বাইরে, দরজার বাইরে ওদের একটা লাইট লাগানো ছিল। সেই লাইটটা পড়ছে দরজার তলা থেকে, দেখা যাচ্ছে আলোটা। ওই আলোটাকে বারবার কেউ কাটছে। কিরকম না, বারবার যদি পেছন দিক দিয়ে ধরো আলো পড়ছে এইখানটা, এখান থেকে যদি কেউ বারবার পাস আউট করে, বারবার যাতায়াত করে, তখন কি হবে, ওই আলোটা মধ্যে ছায়াটা পড়বে, বোঝা যাবে প্রতিনিয়ত। একটু দাঁড়াও, সরি, কাশিটা এখনো যায়নি আমার। তো ওই আলোটা ও বারবার দেখতে পাচ্ছে, কে যাতায়াত করছে। উনি তখন সঙ্গে সঙ্গে পল্লবকে ফোন করে যে, পল্লব তুমি একটু নিচে আসবে, মনে হচ্ছে কেউ একজন এসেছে। পল্লব আসে, ওদের ভেতর থেকে একটা রাস্তা আসার ছিল, আর বাইরেও একটা গেট ছিল, যেই গেটের ওই উনি দেখতে পাচ্ছে ওইটা। পল্লব এসে বলছে, কি হয়েছে বাবা? বলছে, জানো তো, একটা কেমন গন্ধ আমি কিছুক্ষণ না থেকে পাচ্ছি, ভীষণ গা গুলিয়ে উঠছে গন্ধটায়, আর সাথে না এইরকম ব্যাপার হয়েছে, কেউ একজন যাতায়াত করছে। পল্লব যথারীতি দরজা খুলেছে। দরজা খোলাতে অবাক একটা জিনিস ওর সাথে হয়েছে। শ্বশুরও দাঁড়িয়ে রয়েছে, পল্লবও দাঁড়িয়ে রয়েছে। দেখতে পায় একটা ত্রিভুজ, এরকম ত্রিভুজের মতো কালো জিনিসটা, ঠিক আছে, যার গা থেকে ভীষণ পচা গন্ধ বেরোচ্ছে। ঠিক দরজাটা খোলার সাথে সাথে ওদের পায়ের কাছ থেকে ত্রিভুজের মতো কিছু একটা শশর করে উঠে গেল, উঠে গিয়ে একেবারে ছাদের উপরে। জিনিসটা দেখে ওরা না ওদের দুজনের কাছেই কোনো উত্তর নেই। পল্লব শুধু এইটুকুনি শ্বশুরমশাইকে বলল যে, কাউকে বলবেন না, ওরা বুঝবে না। এবার আস্তে আস্তে না পল্লবের মনেও বিভিন্ন রকম প্রশ্ন, আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আগে যেটা ছাদে ছিল সেটা এখন সিঁড়িতে নেমে এসেছে। এরপর দেখো কি হয়। সেদিনের মতো ওখানেই সমস্ত কিছু কথা থেমে গেল। আরো বেশ কিছুদিন পর একদিন পল্লব, বড় অ্যাকোরিয়াম ছিল, ব্যালকনিটাও বড়, অ্যাকোরিয়ামটাও বড়। আর ব্যালকনির এক সাইডে ছিল ওর অ্যাকোরিয়াম,
ঠিক তার উল্টো সাইডে ছিল একটা ওই গাছটার ছাওয়াটা সঙ্গে অন্ধকার, মানে এতটা বড় ব্যালকনি, একদিকে ওর অ্যাকোরিয়াম রাখা আর অন্যদিকে ও মানে বাকি জিনিসপত্র টুকটাক জিনিস রাখা। সারাদিন পড়লো মোটামুটি কাজেই ব্যস্ত থাকে, তো উনি সময় পায় না খুব একটা, অ্যাকোরিয়ামটাগুলো তো পরিষ্কার করতে হয়। তা উনি একদিন রাত্রে 9টা 9:30 বাজে ওই অ্যাকোরিয়াম পরিষ্কার করার কাজে ব্যস্ত, অনেকক্ষণ ধরে কাজ করছে। হঠাৎ কাজ করতে করতে ওনার মনে হলো যেন ওই ব্যালকনির ঠিক উল্টো দিকে, অ্যাকোরিয়ামের ঠিক অন্য পাশে অন্ধকারের মধ্যে কেউ একটা গুটি মেরে বসে আছে। প্রথমে হয়তো ভুল, আবারও কাজ করছে। তারপর আস্তে আস্তে সেই গন্ধটা, যেই গন্ধটা ছাদে পাওয়া গেছিল বা সিঁড়িতে পাওয়া গেছিল, ওই গন্ধটা নাকে আসছে। তখনও ভাবলো না, কেউ নিঘাত বসে আছে, তাই জন্য গন্ধ আসছে। যেই পলাশ 2-1 পা এগিয়েছে দেখার জন্য, হঠাৎ করে মনে হলো কিছু একটা লাফিয়ে জাম গাছে চলে গেল ওই ব্যালকনি থেকে, আর সঙ্গে সঙ্গে গন্ধটাও গায়েব হয়ে গেল। এইবার পলাশ শিওর হয়ে গেল যে এই বাড়িতে কোনো কিছু রয়েছে, যেটা আমাদের বোঝার বাইরে, যেটা আমাদের জ্ঞান বুদ্ধির উত্তর দিতে পারে না, যেটার কোনো যুক্তি নেই। বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, খুব চিন্তার বিষয় যে কি এতটা ডিস্টার্ব করছে। এবার আরেকটা কথা, যে ও ভাবতে থাকছে যে হয়তো আমাদের সকলেরই মনের ভুল, হতেই পারে এরকম একটা। এরপর থেকে শুরু হলো অন্যরকম এক উৎপাত। ঘরে যেখানে যেইটুকুনি অন্ধকার, সেইখানেই দেখতে পেলে ওরা কেউ বসে আছে। যখনই গিয়ে আলো ফেলছে, জিনিসটা থাকছে না। কখনো বেডরুমে বেড পরিষ্কার করে এসছে, ধরো 4টে ঘর হলে তো 4টে ঘরে আমরা লাইট জ্বালিয়ে রাখি না, যেই ঘরে থাকি সেই ঘরে লাইটটা জ্বলে। অন্য ঘরে কখনো ড্রিম লাইট বা কখনো অন্ধকারও থাকে। কখনো মনীষা এসে বেড টেড গুছিয়ে দিয়ে অন্য ঘরে গেছে, গল্প গুজব করছে, হঠাৎ এসে যে রুমে ঢুকতে যাচ্ছে পচা গন্ধ, লাইট জ্বালিয়ে দেখছে বিছানা মাদুর কেউ ঘেটে রেখে দিয়েছে, আর সারা ঘরে পচা সেই গন্ধ। একদিন যায়, 2 দিন যায়, জিনিসটা না ভীষণ রকম মানে বাজে দিকে চলে যাচ্ছে। বাচ্চা মেয়েটাও কখনো কখনো ভয় পাচ্ছে, এমনকি টেবিলের তলায় যে অন্ধকারটা না, ওই অন্ধকারেও মনে হচ্ছে কখনো কেউ বসে আছে, কার সাথে শেয়ার করবে। একদিন হঠাৎ সন্ধ্যাবেলা জগন্নাথবাবু ওদের বাড়ি চা খেতে এসছে, বিভিন্ন ধরনের কথায় উঠেছে এই ভয়ের গল্প। তখন জগন্নাথবাবু তার অভিজ্ঞতা শেয়ার করছে যে রান্নাঘরে উনি তো মোটামুটি রান্না করেন না, একা মানুষ তো, বেশিরভাগ বাইরে দিয়ে খাবার নিয়ে আসেন। ধরুন অফিস থেকে এলো, আসার পর রান্নাঘরের মধ্যে খাবার রেখেছে একদিন, রেখে উনি চান করতে গেছে, রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিয়ে গেছে। ফিরত যখন এসেছে, উনি দেখছে ওই খাবার, ধরো মাছ ভাতই যদি নিয়ে আসে, চারিদিকে সেই মাছ ভাত সব চটকে ছড়িয়ে রেখে দিয়েছে। উনি ভাবলো ইঁদুর বা বিড়াল কেউ হয়তো ঢুকে করেছে, আর সঙ্গে ওই তীব্র গন্ধটা। এরকম দিন চলতে থাকে। কখনো মানে যে ঘরের যেই কোনায় যাচ্ছে, ধরো কোনায় অন্ধকার রয়েছে, মনে হচ্ছে হ্যাঁ জুতোর বাক্সের পাশে কেউ বসে আছে, এই টেবিলের তলায় কেউ বসে আছে। উনি যেহেতু একা থাকে, ভয়ের চোটে উনি রাত্রে লাইটটাও নেবায় না, লাইট জ্বালিয়ে রাখে, সব ঘরের লাইট জ্বালিয়ে রাখে। লাইট বন্ধ করলেই কারোর না কারোর উপস্থিতি উনিও প্রতিনিয়ত অনুভব করছে। তো যাই হোক, জিনিসটা নিয়ে এবার বলছে এবার তো ভাবনা চিন্তা করা যেতেই পারে, বা আমাদের একার ভুল না, বা আমরা একা ভাবছি তা নয়, জিনিসটা সত্যিই হচ্ছে। তো ওরা ঠিক করে 2-3 দিনের মধ্যে সময় করে একদিন বাড়িওয়ালার কাছে যাওয়া হবে। তার মাঝে ওদের ওখানে একদিন হয় ভীষণ রকম ঝড় বৃষ্টি হওয়ার কারণে তার সব ছিঁড়ে যায়, এবং ডিক্লেয়ার করে দেওয়া হয় ওই এলাকায় সেদিন রাতে কোনো রকম ইলেকট্রিসিটি থাকবে না। এইবার ওদের মাথায় পড়লো বাজ, কারণ কি অন্ধকারে ওরা থাকতে পারছে না, কারণ লাইট বন্ধ হলে যে জিনিসটা এতদিন ছাদে ছিল, জাম গাছের ওখানে উৎপাত করছিল, সে আস্তে আস্তে সিঁড়িতে এসছে। এইবার তাদের বেডরুমে, ড্রয়িং রুমের, কিচেনে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে লাইট বন্ধ হওয়ার পর।
এখন যদি সারা রাত লাইট না থাকে তাহলে সিচুয়েশনটা কি হবে জাস্ট কল্পনা করুন। জগন্নাথ বাবু ওদের বাড়ি এসে রিকোয়েস্ট করছে যে না, আমি আজকে কিছুতেই আমি আমার বাড়িতে থাকবো না, আমি আপনাদের সাথেই থাকবো। তখন ওরা সবাই মিলে প্ল্যান করলো যে ড্রয়িং রুমে বড় করে বিছানা পাতা হবে, সারা রাত গল্প টল্প হবে, দিয়ে ঘুম তো হবে না, রাত্রে কারেন্ট নেই গরমের সময়। তা ওরা ওই প্ল্যান করে এক জায়গায় বসলো, দরজা জানলা মোটামুটি সবই খোলা। এরপর বেশ কিছুক্ষণ কাটার পর সবার একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসছে। হঠাৎ ওদের বাড়িতে, মনীষাদের বাড়িতে যে পোষ্যটা ছিল, মানে যে কুকুরটি ছিল আর কি, তারস্বরে কুকিয়ে কুকিয়ে চিৎকার করতে শুরু করে। কোথায় চিৎকার করছে না, জানলা থেকে যেইটুকুনি জাম গাছ দেখা যাচ্ছে, বা জাম গাছটা ধরো এইখানে, এবং বাকিটা অংশে দেখা যাচ্ছে সেই পুকুর আর ওই নারকেল গাছগুলো। ও ওই দিকে তাকিয়ে তাকিয়ে জাম গাছ জানলা দিয়ে যেইটুকুনি ওই মানে ওই সিনটা দেখা যাচ্ছে, সিনারিটা দেখা যাচ্ছে, ওই কুকুরটি কিন্তু চিৎকার করে যাচ্ছে। আর সেই অন্যরকম চিৎকার, সেই কাউকে দেখতে পেয়েছে ভয় পেয়ে গেছে, এরম ধরনের চিৎকার। তো ওরা দরজা খুলে সবাই মিলে কুকুরটার সাথেও বাইরে বেরিয়েছে যে চোর টোর এলো কিনা দেখার জন্য। যেই না বাইরে বেরিয়েছে, বাইরে গন্ধটা চারদিকে ছড়ানো। এইবার জাস্ট কল্পনা করো, ওখানে রয়েছে মনীষার বাবা মা, তার ছোট মেয়ে, ওর হাজবেন্ড জগন্নাথ বাবু, প্রায় 6জন মতো লোক, একটা কুকুর। সকলে মিলে দেখতে পেল ঠিক 30 সেকেন্ডের জন্য ওই যে নারকেল গাছগুলো ছিল, ওই নারকেল গাছের ওখানে যে পাঁচিলটা আছে, ওখানে একজন মহিলাই, হয়তো তার মুখ বুঝতে পারছে না ওরা, কিন্তু সে একটা শাড়ি মতো পরে আছে, কালো, পুরো মানে সাদা শাড়ি, সেই জন্য হাত পাগুলো কালোটা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি ওখানে বসে পা দুলাচ্ছে আর ঠিক এইরকম আওয়াজ করছে। বুঝতে পারছো আওয়াজটা কিরকম? কুকুরটা তো ওইটা দেখে চিৎকারও করছে, সঙ্গে সঙ্গে খুব ভয় পেয়ে গেলে পোষ্যরা ওদের লেজটা দাঁড়িয়ে থাকে না, নিচের দিকে নেমে আসে। তো ওই লেজও পর্যন্ত নেমে এসছে ভয় করে। 30 সেকেন্ডের মতো ওরা দেখে ওরা দাঁড়িয়েও থাকতে পারলো না, জাস্ট চোখের সামনে গায়েব হয়ে গেল। ওরা যথারীতি ঘরে সকলে ঢুকে পড়েছে, দরজা টরজা বন্ধ করে দিয়েছে, জানলা বন্ধ করছে। অদ্ভুত বিষয়, ওই 6জন মানুষ জানলা বারবার বন্ধ করছে, সে জানলা বারবার খুলছে, আর সারা বাড়ির বাইরেটা ওই কেউ এরকম করে করে আওয়াজ করছে, বিভৎস আওয়াজ। কুকুরটা তো চিৎকার করে যাচ্ছে, ওরা আর জানলা বন্ধ করার মানে শক্তি পাচ্ছে না, ভয়ে এতটা ভয় পেয়ে গেছে। ওরা সকলে মিলে ওই মাদুরের মধ্যে বসে জাস্ট ঠাকুরের নাম করছে। এমন সময় হঠাৎ ওই পোষ্যটা এরম রাউন্ড রাউন্ড ঘুরতে থাকছে, আর ওর ল্যাজটা না পায়ের ফাঁকে ঢুকে যাচ্ছে, কানগুলো নেমে গেছে, আর ওরম রাউন্ড রাউন্ড ঘুরছে। ওরা তো মাথায় জল দিচ্ছে, কারণ কুকুরদের স্ট্রোক করলে ওই রকম হয় অনেক সময়, অতিরিক্ত ভয় পেয়ে গেলে বা শরীর খারাপ করে ওরা জল দিচ্ছে, তবুও ওই কুকুর কিছুতেই বসলো না। ঠিক ভোর বা সূর্যের আলোটা উঠলো যে, সেই কুকুরটা শুয়ে পড়লো, মুখ থেকে গ্যাজলা বেরোলো এবং সে মারা গেল সেই রাতে। এইবার তো এক মুহূর্তের জন্য পল্লব আর জগন্নাথবাবু দেরি করলো না, সঙ্গে সঙ্গে সেই বাড়িতে গেল, মানে মালিকের বাড়িতে গেল, এবং মালিকের বাড়িতে গিয়ে পারলে মালিককে মেরে ফেলে, এরকম অবস্থা যে কোন বাড়ি ভাড়া দিয়েছো তুমি। তখন মালিক জানায় যে দেখুন, এই বাড়িতে আমি মানে থাকিনি, বহু বছর শুনেছিলাম এই বাড়িটা পড়েছিল, কম দামে পেয়েছি, তাই নিয়েছি। আমি ওই 2-3 দিন মতো ছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে, কই না তো, আমার তো কোনোদিন কোনো সমস্যা হয়নি, আপনাদেরই কোথাও কোনো ভুল হচ্ছে। আর যদি সত্যি সত্যি কিছু হয়ে থাকে, আমি একজনের ফোন নাম্বার আর ঠিকানা দিচ্ছি, সেইখানে যান, ওখানে একজন ভালো তান্ত্রিক আছে, তাকে পারলে এসে দেখান, হয়তো পুজো আর্চা করলে ঠিকও হয়ে যেতে পারে। মানে লোকটি কতটা ধরিবাজ, উনি বলছে আমি এখানে থাকিনি, আমি থাকেছি যে কদিন, সেই কদিন আমার কোনো অসুবিধাও হয়নি। তাহলে যখন অসুবিধা হয়নি, উনি কি করে তান্ত্রিকের নাম্বারটা ওদের দিচ্ছে? সে যাই হোক,
তখন পল্লবরা কি করলো, ওই তান্ত্রিক, মানে দেখো একদিনের মধ্যে তো কারোরই বাড়ি খুঁজে অন্য জায়গায় অন্যত্র চলে যাওয়া সম্ভব হয় না, তাই জন্য ওরাও চেষ্টা করলো যে যদি কোনো কারণে পুজো আচ্ছা করে তান্ত্রিককে দেখিয়ে যদি ঠিক করা যায় তাহলে তো ভালোই। তো অবভিয়াসলি উনি ফোন নাম্বারটা নিয়ে বা অ্যাড্রেসটা নিয়ে ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে। সেদিন বিকালেই ওই তান্ত্রিক হাজির হয় জিনিসপত্র নিয়ে। সন্ধ্যাবেলা ওদের ড্রয়িং রুমের মধ্যে উনি যজ্ঞে বসে। যেই না যজ্ঞে বসে হঠাৎ ওনার না শরীরে ভীষণ অস্বস্তি বোধ হয়, একটু মনে হচ্ছে যেন গরম লাগছে, বলছে পাখাটা একটু বাড়িয়ে দিন তো, একটু জল দিন তো। এরম করতে করতে ওনার কাশি ওঠে। কাশি উঠতে উঠতে ওনার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। ওরাও ভয় পেয়ে গেছে, তান্ত্রিকের যদি এরকম করে তো পরবর্তীকালে কি হবে। তো ওই তান্ত্রিক যা হোক করে মানে নিজের প্রাণটা নিয়ে জিনিসপত্র নিয়ে যেন ওই বাড়ি থেকে পালিয়ে ছুটে, ওদের সাথে কোনো রকম কথা বলে না। ওনার যখনই মুখ থেকে ব্লাড আউট হয় উনি চলে যায়। এবার ওরা বুঝতে পারে যে তান্ত্রিক চলে গেছে মানে এই বাড়িটাকে ঠিক করা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। তো যাই হোক সেদিন রাতটা ওই ভগবানের নাম করে যা হোক করে কেক কাটানোর পরের দিন সকালবেলায় মনীষার এক রিলেটিভ, দুঃসম্পর্কের রিলেটিভ থাকতো, তো তাদেরকে রিকোয়েস্ট করে যে আমাদের অন্তত 1 সপ্তাহ সময় দাও, এরকম সমস্যা হচ্ছে আমার বাড়িতে, আমরা সবাই যাই। জগন্নাথবাবুও তার এক বন্ধুর বাড়ি চলে যায়, ওই বাড়ি ছেড়ে দেওয়া হয়। পরে বেশ কিছুদিন পর যখন একটু হাতে সময় পায়, একদিন পল্লব আর মনীষা ওই পাড়ায় আসে এবং লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে পারে যে বহু বছর আগে, ঠিক আছে, ওরা ওর বাবা দাদাদের কাছ দিয়ে শুনেছে বহু বছর আগে ওই বাড়িটা একটা সমৃদ্ধশালী মানে বেশ বড়লোক পরিবার বাস করত। সেই লোকটি ছিল ব্যবসায়ী, ঠিক আছে, কিন্তু তার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। তার বউ আর ছোট একটা মানে বাচ্চা হয়নি, প্রেগনেন্ট ছিল, মানে বউ আর ও হাজবেন্ড দুজনে থাকে। এবার ওই লোকটি আর বউটি শুধু বাস করত। তার লোকটার যেহেতু স্বভাব চরিত্র খুব একটা ভালো না থাকায় স্ত্রীর সাথে মাঝে মধ্যেই ঝামেলা হতো। এবার হঠাৎ কিছুদিন পর ওরা দেখতে পায় যে বেশ কিছুদিন ধরে ওই মহিলাকে দেখতে পাওয়া যায় না। ওরা বাবা হয়তো কোথাও গেছে, বেশ কিছুদিন পরে আসবে। তারপরে না পাড়ায় ভীষণ পচা গন্ধ পাওয়া যায়, লোকটিও বাড়িতে আসা বন্ধ করে দেয়। তখন ওরা সকলে মিলে যখন ওই বাগানে মানে বাড়িতে প্রবেশ করে, তখন ওরা আবিষ্কার করে যে ওই জাম গাছের গোড়ায় একজন পুয়াতি বউ, মানে উনি প্রেগনেন্ট ছিলেন, বেশ মানে 8-9 মাসের প্রেগনেন্সি, একেবারে বাচ্চা হবে হবে ভাব। ওই প্রেগনেন্ট বউ আতপোড়া অবস্থায় পচে গলে ওই গাছের নিচে পড়ে রয়েছে। তারপরে যথারীতি পুলিশে খবর দেওয়া, কিন্তু ওই যে ভদ্রলোক আর কি ছিলেন তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে ওই বাড়িটা মোটামুটি 10-15 বছর বন্ধ থাকে। কোনো কারণে বাড়িটি নিলামে ওঠে আর বর্তমানে যে মালিক সে কেনে। তো যাই হোক, এই ছিল ঘটনা। আর মনীষাদিরা তো এখন বাংলাদেশে আবারও চলে গেছে, এখানে ওরা থাকে না। ওই যে কদিন 15 দিন ওই রাজপুরের ওই বাড়িতে উনি ছিল, ওনার এই মানে এক্সপিরিয়েন্স আর কি হয়েছে। তারপর বেশ কিছু বছর পর ওরা সপরিবারে আবারও বাংলাদেশে চলে যায়। তো এই ছিল আজকে আমার ঘটনাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ধরনের ঘটনা শোনার জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে তো আগে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীতে কিন্তু আমি যদি ঘটনা ছাড়ি তোমরা কিন্তু খুঁজে পাবে না আমাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমায় ফলো করে নিও সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও বলি, যদি তোমাদের কাছেও এই ধরনের কিছু সত্য ঘটনা থাকে, অনুভূতি থাকে, তাহলে কিন্তু 9123318638 এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অডিও রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো, তাহলে আমিও তোমাদের গল্প আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো বিদায় জানাই, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে ভয়ের অনুভূতির নতুন একটা এপিসোডে। সবাই ততদিনে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবার ভীষণভাবে সতর্ক থাকবে। নমস্কার।